ডিয়ার স্টুডেন্টস, আমি গণেশ পাল, দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাদের স্বাগত। আজকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমরা এই চ্যাপ্টারটিকে অবশ্যই রপ্ত করার চেষ্টা করব। চ্যাপ্টারটি হচ্ছে সমাস। তো চলো দেখে নেওয়া যাক সমাসের বিভিন্ন যে টার্মগুলো রয়েছে তার পরিচয় নিই এবং সমাস নির্ণয় করতে শিখি। প্রথমে বলবো যে সমাস কথাটির মানে হলো সংক্ষেপ। পরীক্ষায় শুধু সমাস থেকে যে সমাস নির্ণয় করতে দেবে তা না, সমাস বিষয়ক বিভিন্ন প্রশ্ন, সাধারণ প্রশ্ন আসতে পারে। সমাস কথার মানে হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ কি সংক্ষিপ্ত হয় সমাসে। সমাস কথার মানে যে সংক্ষেপ, সেখানে কি সংক্ষিপ্ত হবে? সেখানে অবশ্যই একটি বাক্য সংক্ষিপ্ত হবে। একটি বাক্য সংক্ষিপ্ত হবে। কি বাক্য? একটি বড় বাক্য। একটি বড় বাক্য সংক্ষিপ্ত হবে। অর্থাৎ আমরা দেখব যে সমাসে আমাদের যেটা সংক্ষিপ্ত হবে সেটা হচ্ছে একটি বাক্য, বড় বাক্য। কি সেটি? না ব্যাস বাক্য। ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম কি? ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিস্তৃত বাক্য। তো ব্যাস বাক্য অর্থাৎ বড় বাক্যটি আমাদের এখানে সংক্ষিপ্ত হবে। হয়েছে? তো ব্যাস বাক্যের আরো যে নামগুলো রয়েছে সেটি হচ্ছে বিস্তৃত বাক্য। বয় হর্ষই দন্তস্বয় তয়েরি ত, বিস্তৃত বাক্য। এই ব্যাস বাক্যের আর কি নাম আছে? আর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। এই বাক্যটি, এই ব্যাস বাক্য বা বিস্তৃত বাক্য বা বিগ্রহ বাক্য, এটি সংক্ষিপ্ত হয়ে একটি শব্দে পরিণত হয়। তাহলে সমাসে একটি ব্যাস বাক্য সংক্ষিপ্ত হয়ে একটি শব্দে পরিণত হয়। যে শব্দটিতে পরিণত হয় সেই শব্দটির নাম হচ্ছে সমাসবদ্ধ শব্দ। ব্যাকরণের একদম শব্দ বা টার্ম ব্যবহার করলে বলা উচিত সমাসবদ্ধ পদ বলা হয়। কেননা বাক্যের অংশ থেকে যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে পেয়েছি তাকে পদ বলা উচিত। বাক্যে ব্যবহৃত অংশগুলোকে পদ বলা হয়। বাক্যে যারা থাকে তারা কি? পদ। সেই জন্য এই যে ভীম ও অর্জুন, এই একটি বাক্য, এই বাক্যটির মানে অংশগুলো, অর্থাৎ ভীম ও অর্জুন, এই তিনটে অংশেরই নাম কিন্তু পদ। একে হচ্ছে বিশেষ্য পদ, এখানে আবার আছে অব্যয় পদ ও অব্যয় পদ। তাহলে বাক্যের অংশগুলো যদি পদ হয় তাহলে বাক্য থেকে যেটা পাবো তার পরিচয়টাও পদ হওয়া উচিত। তাহলে এটি হচ্ছে বিস্তৃত বাক্য, এটি হচ্ছে সমাসবদ্ধ পদ। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি সংক্ষিপ্ত হয়ে পদে পরিণত হয়েছে। এই পদে পরিণত হবার যে প্রসেস, এই প্রসেসে একটা নতুন শব্দ তৈরি হয়, ভীমার্জুন। দুধ ও ভাত, এটি একটি বিশেষ্য পদ, এটি একটি অব্যয় পদ এবং এটিও একটি বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ কিংবা অব্যয় পদ, এদের মধ্যে থেকে কাউকে আমরা ঝেড়ে ফেলে দিয়েছি, অর্থাৎ ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এগুলো থেকে বাদ দেওয়ার পরে দুধ ভাত যে শব্দটি গঠিত হয়েছে এটাকে আমরা বলবো একটি সমাসবদ্ধ পদ। এরা কিন্তু একমাত্রা হবে, কারণ এটা একটা শব্দ, একটা শব্দ। সমাসের ফলে এই বড় বাক্যটি সংক্ষিপ্ত হয়ে ছোট শব্দে পরিণত হয়েছে। তাই এই ছোট শব্দে পরিণত হবার যে পদ্ধতি তাকে বলা হয় সমাস। বাক্য সংকোচন কিংবা এক কথায় প্রকাশ আমরা জানি, সেখানেও কিন্তু একটা বড় বাক্য ছোট শব্দে পরিণত হয়। কিন্তু সমাসের সঙ্গে বাক্য সংকোচনের পার্থক্য হচ্ছে, অর্থাৎ সমাসের সঙ্গে এক কথায় প্রকাশের পার্থক্য হচ্ছে, সমাসের ক্ষেত্রে এই বড় বাক্যের যে অংশগুলো তার মধ্যেই কাউকে না কাউকে বা যে কোনো দুটিকে বা প্রধান দুটিকে নিয়ে সমাসবদ্ধ শব্দটি বা পদটি গঠিত হয়। এক কথায় প্রকাশের ক্ষেত্রে এই ছোট শব্দটি গঠনের ক্ষেত্রে ওই বড় বাক্যের অংশগুলোকে লাগে না। যেমন হরিণের চামড়া অজিন, অজিন শব্দের মধ্যে হরিণও নেই, চামড়াও নেই, সম্পূর্ণ আলাদা অর্থ। তাই এক কথায় প্রকাশ কিন্তু একটা বাক্য সংকোচন, সমাসও একটা বাক্য সংকোচন। কিন্তু সমাসের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে বড় বাক্যের অংশগুলোর মধ্যে প্রধান অংশগুলোকে নিয়ে
ছোট শব্দটি তৈরি হয়েছে। তো দেখে নাও, ধর্ম ও কর্ম, ধর্ম কর্ম, কায় মন ও বাক্য, কায় মন ও বাক্য। এখানে তিনটি শব্দের পরিচয় পাচ্ছি। তেল নুল লোকরি, তেল নুল লোকরি, এটা আমরা তিনটি শব্দের পরিচয় পাচ্ছি। তো এগুলোকে কি বলা হচ্ছে? দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস? না, যে সমাসে সমস্যমান পদগুলি, সেগুলো কোনগুলো সমস্যমান পদ? এই বাক্যে যেগুলো রয়েছে, এটি এটি এটি, অর্থাৎ ভীম ও অর্জুন, এই যে ডিফারেন্ট তিনটি সমস্যমান পদ আছে এখানে। এই সমস্যমান পদগুলির মধ্যে মুখ্য কোন দুটো? ভীম আর অর্জুন মুখ্য। এই দুটিকে নিয়ে একটা পদ তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। তো সমস্যমান পদগুলি এখানে ও ইত্যাদি সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকে, ও আর এই ধরনের সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকবে। সমস্যমান পদগুলি ব্যাসবাক্যের মধ্যে সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথাটির অর্থ কি বলেছি? মিলন। এখানে কি হয়? এই সমাসে সমস্যমান পদগুলি সংযোজক অব্যয়, কারা তারা? ও এবং আর, এই ধরনের সংযোজক অব্যয়, এই সংযোজক অব্যয়গুলো দিয়ে যুক্ত থাকে। কি থাকে? এবং আর কি হয়? যুক্ত হয়ে সমাসবদ্ধ পদটি গঠিত হয়। হয়েছে? সমাসবদ্ধ পদ গঠন করার সময় প্রতিটি পদের অর্থ প্রধান হয়ে থাকে। এই কথার মানে কি? তাহলে দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থ প্রধান। কারা? অর্থাৎ ভীমার্জুন শব্দের মধ্যে ভীম যতটা জায়গা দখল করে আছে, যতটা আমাদের মনে জায়গা নেয়, অর্জুন শব্দটি ততটাই আমাদের মনে জায়গা নেয়। ভীমার্জুন শব্দের মধ্যে কোন শব্দটি বেশি জায়গা করে নেয় আমাদের মনে, কোন শব্দটি কম জায়গা করে নেয়, এটা কিন্তু নয়। আমি যদি বলি যে হাত পাখা, হাত পাখা শব্দটির মধ্যে আমাদের মনে কোন জায়গাটি বেশি করে জায়গা করে নেয়? পাখা। হাত পাখা মানে আসল বস্তুটা আসলে কি? হাত নয়, পাখা বোঝায়। সিংহাসন মানে বস্তুটা কি? আসন, সিংহ নয়। তাহলে কিছু শব্দের ক্ষেত্রে দেখি যে পরে যে শব্দটি আছে, অর্থাৎ পরপদটি বেশি করে জায়গা করে নিয়েছে, ভাষায় ভাব প্রকাশে বেশি জায়গা করে নিয়েছে পরপদটি। ওটা অন্য সমাসের ক্ষেত্রে হয় পরপদের প্রাধান্য। দ্বন্দ্ব সমাসের শব্দগুলোর মধ্যে দেখব এই পার্টিকুলার কোন একটা পদের বেশি প্রাধান্য, কোন একটা পদের কম প্রাধান্য, এরকম নয়, উভয় পদেরই সমান প্রাধান্য থাকছে এবং পদ দুটি ও আর এবং এই ধরনের সংযোজক অব্যয় দিয়ে যুক্ত থাকছে। এগুলোকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের বইটি যদি তোমরা এখন খুলে দেখো, পাশাপাশি সমাসের বইটি যদি খুলে নাও, তাহলে দেখতে পাবে যে যত উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলির মধ্যে এই ধরনের কোনো সংযোজক অব্যয় দিয়ে সমাসটি নির্মিত হয়েছে। এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবং দ্বন্দ্ব সমাসের ধারণা। তারপরে দেখে নিই আমরা যে কর্মধারয় সমাস। তবে দ্বন্দ্ব সমাসের আর একটি ক্ষেত্র আমি একটু আলোচনা করে দিই, সেটাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কেমন? একশেষ দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব সমাসটির ওই পদটি, ওই ব্যাসবাক্যটির অংশগুলো কোন একটি পদে গিয়ে শেষ হয়, কোন একটি পদে গিয়ে শেষ হয়। যেমন ধরো জায়া ও প্রতি, জায়া হয়েছে জায়া ও পতি। এই শব্দটি মানে এই বাক্যটি জায়া ও পতি, এই বাক্যটি যদি সংক্ষিপ্ত হয় তাহলে কি হবে? জায়াপতি। কিন্তু বাংলাতে জায়াপতি বলে কোনো শব্দ হবে না, শব্দটি হবে দম্পতি। তাহলে জায়া ও পতি এই অংশ থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দম্পতি। এই দম্পতি শব্দের মধ্যে আসলে সমস্যমান পদগুলি কোথায় যেন মিলিয়ে গেছে, কোথাও একটা এসে মিলিয়ে গেল। এই অংশে এসে মিলিয়ে গেছে সমস্যমান পদটি। জায়াও নেই এখানে আর সরাসরি, পতিও এখানে নেই সরাসরি। তো যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি কোনো একটি পদে এসে শেষ হয়ে যায়, মিলিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না, তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কোনো একটা পদে এসে শেষ হয়। হয়েছে? নেক্সট আমরা আসবো যে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা শুধুমাত্র দ্বন্দ্বের বিভাজন নয়, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি হতে পারে। তো সেটা পরের আলোচ্য বিষয়। আমরা দ্বন্দ্বের সাধারণ জায়গাটা জানলাম এবং একশেষ দ্বন্দ্বটি জানলাম। তাহলে আমরা কি পেলাম? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, দুজনেই সমান। এবং দ্বন্দ্ব সমাসে কাদের মধ্যে হতে পারে? বিশেষ্য পদের মধ্যে হতে পারে, বিশেষণ পদের মধ্যে হতে পারে, ক্রিয়াপদের মধ্যে হতে পারে, সর্বনাম পদের মধ্যে হতে পারে। দ্বন্দ্ব সমাস অনেক বেশি লিবারেল। সে
বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ উভয়ের মধ্যে একাধিক বিষয়ের মধ্যে হতে পারে। কিন্তু অন্যান্য সমাস দেখবো আমরা কর্মধারয়ে গিয়ে সে শুধু বিশেষ্য এবং বিশেষণের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখতে পাবো। তাহলে দ্বন্দ্ব সমাসের পরে আমরা চলে যাই কর্মধারয় সমাস। কর্মধারয় কথাটির অর্থই হচ্ছে যে করে সে ধারণ করে, অর্থাৎ এই সমাসটি নিজেই একটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটি কর্মধারয় নিজেই একটি কর্মধারয় সমাসের উদাহরণ এবং কর্মধারয় শব্দটিকে ব্যাসবাক্য করলে যে করে সে ধরে অর্থাৎ ধারণ করে, এটি হচ্ছে কর্মধারয় সমাসের ব্যাসবাক্য, মানে কর্মধারয় শব্দটির ব্যাসবাক্য। কর্মধারয় নিজেই একটি সমাসবদ্ধ পদ, যেমন বহুব্রীহি নিজেই একটি সমাসবদ্ধ পদ। তো এই যে দিগু নিজেই একটি সমাসবদ্ধ পদ, তাহলে আমাদের সমাসের মধ্যে কর্মধারয়, দিগু, বহুব্রীহি এরা নিজেই কিন্তু একটি করে সমাসবদ্ধ পদ এবং এদেরও সমাস নির্ণয় করা যায়। কর্মধারয় নিজে কিন্তু একটি কর্মধারয় সমাস, বহুব্রীহি নিজে একটা বহুব্রীহি সমাস, কিন্তু দিগু নিজে একটা দিগু সমাস ঠিকই, কিন্তু সমাহার দিগু সমাস নয়, তদ্ধিতার্থক দিগু সমাস। সেটা আমি বলছি যখন দিগু সমাসে আসছি। তাহলে এখন আমরা দেখে নিই কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা সম্পন্ন হয় বিশেষ্য পদ এবং বিশেষণ পদের মধ্যে। বিশেষ্য পদ এবং বিশেষণ পদের মধ্যে কর্মধারয় সমাসটি সম্পন্ন হবে। আমরা যেমন দেখেছিলাম ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাসে যাওয়া ও আসা, যাওয়া আসা, ঠিক আছে, তো চলা ও ফেরা, চলাফেরা, যে ও সে, যে সে, মানে সর্বনাম পদে, ক্রিয়াপদে, কোনো বিপরীতার্থক শব্দের মধ্যে সাদা ও কালো, সাদা কালো হতে পারে, কিন্তু কর্মধারয় সমাসটা আসলে শুধুমাত্র বিশেষ্য পদ এবং বিশেষণ পদের মধ্যে নির্ভর করে সম্পন্ন হয়। তো কর্মধারয় শব্দটিকে আমরা এভাবে ব্যাখ্যা করলাম। এবার আসছে সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় আর কর্মধারয়টা একই ব্যাপার, যেটাই কর্মধারয় সমাস সেটি সাধারণ কর্মধারয়। কেননা আরো কর্মধারয়ের বিভিন্ন ভিন্ন চরিত্রের কিছু কর্মধারয় রয়েছে, সেই জন্যে যেটা প্রাথমিকভাবে কর্মধারয় বলে চিহ্নিত করেছিলাম সেটাকেই সাধারণ কর্মধারয় বলা হচ্ছে। সেখানে যে, সে, যিনি, তিনি, এটা এরকম ভাবে তার ব্যাসবাক্য করা হয়। যিনি রাজা তিনিই ঋষি, যিনি মাস্টার তিনিই মশাই, যিনি পিতা তিনিই ঠাকুর। তো যে শব্দগুলোর মধ্যে এই ধরনের ব্যাসবাক্য হচ্ছে সেগুলোকে বলছি সাধারণ কর্মধারয়। যিনি পিতৃ তিনিই দেব, যিনি নর তিনিই দেবতা, যিনি মা তিনিই গঙ্গা। তো এই সাধারণ কর্মধারয় সমাসটা এইভাবে সম্পন্ন হয়। এর মধ্যে থেকে যখন আমরা দেখব যে এই সমাসগুলোর মধ্যে থেকে কোনো একটি ক্ষেত্রে ব্যাসবাক্যের মাঝখান থেকে একটি উল্লেখযোগ্য পদ যদি লোপ পেয়ে যায়, তখন তাকে বলবো মধ্য পদলোপী কর্মধারয়। যেমন আমি এখানে মধ্য পদলোপী কর্মধারয় উদাহরণ দিচ্ছি, দেখো মধ্য পদলোপী কর্মধারয়ের মধ্যে ধরা যাক একটি শব্দ হচ্ছে মৌমাছি। কি বললাম? মধ্য পদলোপী, মধ্য পদলোপী। মধ্য পদলোপী মানে হচ্ছে ব্যাসবাক্যটির ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ ছিল, সেই গুরুত্বপূর্ণ শব্দটি লোপ পেয়ে গিয়ে সমাসবদ্ধ পদটি গঠিত হয়েছে। ব্যাসবাক্যটি কি? ব্যাসবাক্যটি ধরা যাক মৌ সংগ্রহকারী, মৌ সংগ্রহকারী মাছি, মৌ সংগ্রহকারী মাছি, এটা হচ্ছে ব্যাসবাক্য। মৌ সংগ্রহকারী মাছি, এটা হচ্ছে ব্যাসবাক্য। এইখান থেকে আমরা শব্দটি কি পেয়েছি? আমাদের ভাষাতে কোন শব্দটি এখন আছে? এখান থেকে আছে মৌমাছি বলে একটি শব্দ। এই মৌমাছি শব্দটি তৈরি হওয়ার জন্য প্রধান শর্ত কি? কেন এইটার নাম মৌমাছি? এই পতঙ্গটির নাম মৌমাছি হবার কারণ হচ্ছে শুধু মাছি না, কেননা সে মধু সংগ্রহ করাটা তার হ্যাবিট। এই সংগ্রহ করাটা তার হ্যাবিট। সংগ্রহকারী শব্দটা এই নামকরণের জন্য অতি প্রয়োজনীয় ছিল। সংগ্রহকারী শব্দটা এই নামকরণটার জন্য, মানে মৌমাছি নামকরণটা প্রাপ্ত হয়েছি আমরা, এই মাছিটি মধু বা মৌকে সংগ্রহ করতে পারে বা তার ওটা হ্যাবিট বলে, অভ্যাস বলে। তাহলে মধ্য পদলোপী হচ্ছে সেইগুলোই যে সকল কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদটি জরুরি বা গুরুত্বপূর্ণ। কার জন্য গুরুত্বপূর্ণ? মূল শব্দটি তৈরি হবার আড়ালে, মূল শব্দটি তৈরি হবার নেপথ্যে
ব্যাসবাক্যের মাঝের একটা এমন শব্দ এখানে রয়েছে যে শব্দটি দরকার আছে। সংগ্রহ করা স্বভাব না থাকলে, মানে মৌ সংগ্রহ করা স্বভাব না থাকলে কোনো পতঙ্গকে বা কোনো মাছিকে মৌমাছি বলতাম না, তাহলে সংগ্রহকারী শব্দটি এখান থেকে যদি আমরা মুছে দিই বা লোপ করে দিই, তাহলে এখানে মৌমাছি থেকে যায়। একই রকম ভাবে ধরা যাক সিংহাসন, এবং দেখো কর্মধারয় সমাসে পরের পদটি প্রধান হয়। মৌমাছি মানে আলটিমেট কি? আলটিমেট কি একটা মধু? মৌমাছি মানে আলটিমেট তো মধু নয়, মৌমাছি মানে আলটিমেট হচ্ছে একটা মাছি। তাহলে পরপদের অর্থ প্রধান পাচ্ছে, নিশ্চয়ই পাচ্ছি পরপদের অর্থ প্রধান। কিংবা দেখা যাচ্ছে হাত পাখা বা সিংহাসন। আচ্ছা, হাত পাখা, হাত পাখা এই শব্দটির মধ্যে আমরা ব্যাসবাক্য কি করছি? হাত চালিত পাখা, মানে এখান থেকে এই হাত চালিত পাখা এইটার মধ্যে থেকেই বা এখান থেকেই কিন্তু হাত পাখা শব্দটিকে আমরা গঠন করতে পেরেছি। এখান থেকেই হাত পাখা শব্দটিকে আমরা গঠন করতে পেরেছি। মানে কি, এইরকম একটা বিস্তৃত বাক্য, এই বিস্তৃত বাক্যকে সংক্ষিপ্ত করে পেয়েছি হাত পাখা। এই যে বিস্তৃত বাক্য, এই বিস্তৃত বাক্যের মধ্যে চালিত এই শব্দটি, চালিত এই শব্দটি লোপ পেলে হাত এবং পাখা পড়ে থাকে, কিন্তু চালনা হয় বলেই তো, মানে হাতের দ্বারা চালনা হয় বলেই তো এই পাখাটার নাম হাত পাখা। হাতের দ্বারা চালিত হওয়া ব্যাপারটার জন্যই ওর নাম হাত পাখা হয়েছে। কাজেই চালিত শব্দটি এই হাত পাখা শব্দের জন্য খুব জরুরি ছিল, কারণ হাত ওটাকে চালনা করে। হাতের সঙ্গে এই চালনা সম্পর্কটা খুব মানে ঘনিষ্ঠ সম্পর্কে দাঁড়িয়ে আছে, তাই ওকে হাত পাখা বলছি। তো চালিত শব্দটা মাঝখান থেকে যদি তুলে দিই, তাহলে হাত এবং পাখা পড়ে থাকে, তাই পেয়েছি সমাসবদ্ধ পদ। তাহলে মাঝের পদটি গুরুত্বপূর্ণ কিসের নিরিখে? মূল শব্দটি তৈরি হওয়ার জন্য ওই শব্দটির অর্থ, এই শব্দটি গঠন করতে, মানে মূল শব্দটিকে গঠন করতে এই শব্দটির অর্থের প্রয়োজনীয়তা রয়েছে। কাজেই বলছি মধ্যপদলোপী। এবং হাত পাখা মানে আমরা বুঝি কি? একটা আলটিমেট পাখাকে বুঝি, হাতকে নিশ্চয়ই বুঝি না। স্বাভাবিকভাবে পরপদের অর্থ প্রধান। তাহলে মধ্যপদলোপী নিশ্চয়ই বোঝা গেল যে সাধারণ কর্মধারয়ের সঙ্গে মধ্যপদলোপীর পার্থক্যটা কেন। সাধারণ কর্মধারয়ে এই মাঝের পদগুলি মূল শব্দ গঠনের জন্য এত জরুরি নয়, এত তার রোলটা এত ডিপ না, কিন্তু এখানে এই মাঝের শব্দটির রোলটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইবার কর্মধারয়ের কতকগুলো, তিনটে বিশেষ ধরনের কর্মধারয় রয়েছে: উপমিত, উপমান এবং রূপক। উপমিত কর্মধারয় বলে কতগুলো কর্মধারয়কে বিভাজন করা হয়েছে। উপমিত কর্মধারয় কোন শব্দগুলো? কথা অমৃতের মতো বা কথা অমৃতের তুল্য বলা হচ্ছে কথামৃত। এই কথামৃত শব্দটাকে পাওয়ার জন্য আমরা বলেছি যে কথা, সেখানে কথা কিসের কথা? সেই কথা হচ্ছে অমৃত তুল্য। এই কথাগুলো কতখানি ভালো, তো সেটাকে বোঝাতে গিয়ে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মধুর একটা বস্তু ততখানি ভালো, মানে পৃথিবীর শ্রেষ্ঠ মধুর যে বস্তুটি সেটা হচ্ছে অমৃত। এর থেকে মধুর আর কিছু হয় না। তো এই শ্রেষ্ঠ মধুর বস্তুটিকে দিয়ে আমরা এই কথাটির পরিচয় ব্যক্ত করছি। কথাটা তিক্ত নয়, কথাটা টক নয়, কথাটা মিষ্টি, কিন্তু কতখানি মিষ্টি, তার সেই মিষ্টতাটাকে অ্যাকুইরেসি দেবার জন্য, কতখানি সেটা মিষ্টি সেটাকে একদম অ্যাকুইরেট বলার জন্য শ্রেষ্ঠ মিষ্ট একটি শব্দ অমৃত, তার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। তো কথামৃত বলতে আমরা এরকম পবিত্র কথাই সেখানে লেখা রয়েছে, সুমিষ্ট কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা, দর্শনের কথাই লেখা রয়েছে। তো সেগুলো পড়লে আমাদের মহাভারতের কথা অমৃত সমান আমরা পাই। কাশিরাম দাস কহেন শুনে পুণ্যবান। তো অমৃত সমান মানে বুঝতেই পাচ্ছি আমরা, সে কথাগুলো শুনলে আমাদের মন হৃদয় ভরে যায়, পরম সুখ লাভ হয়। তো সেইটার জন্য সেই কথাগুলো এখানে এতটাই ভালো। তো আসলে আমাদের বর্ণনায় বিষয় হচ্ছে, মূল বস্তুটি হচ্ছে কথাটাকে ব্যক্ত করছি, তার চরিত্র বলছি, সে অত্যন্ত মধুর এবং তার মাধুর্য বলার জন্য অমৃতকে সাহায্য নিয়েছি।
তাই কথাটাকে বলবো উপমেয়, কথাকে বলবো উপমেয়, কথা শব্দটিকে বলছি উপমেয়, কারণ এটাই আমার বর্ণনা দেওয়ার উদ্দেশ্য। আর অমৃতকে বলছি উপমান, অমৃতকে বলছি উপমান। কথাকে বলছি উপমেয় আর অমৃতকে বলছি উপমান। এই উপমেয় এবং উপমান এই দুটো শব্দকে নিয়েই দেখো সমাসবদ্ধ পদটি গঠিত হয়েছে। এই দুটো পদকে নিয়ে সমাসবদ্ধ পদটিকে আমরা পাচ্ছি, উপমেয় এবং উপমান। তো উপমেয় এবং উপমান এই দুটি অংশ যদি সমাসবদ্ধ পদের মধ্যে থাকে তখন সেই সমাসটাকে বলবো উপমিত কর্মধারয়। এই তুল্য শব্দটির পরিচয় নিয়ে নিই। তুল্যকে বলা হয় তুলনাবাচক শব্দ বা ন্যায়, ন্যায় বা মত থাকতে পারতো বা তুল্য থাকতে পারতো, তাহলে এটাকে কি বলছি? তুলনাবাচক শব্দ। ন্যায় বা মত বা তুল্য এটাকে বলছি তুলনাবাচক শব্দ। তাহলে কি বলছি? তুলনাবাচক শব্দ। এবার এই যে কথা আর অমৃত, এই উপমেয় এবং উপমানের সঙ্গে তুলনা হলো কেন? এই যে বললাম ওই কথাগুলো, মানে কথামৃতের মধ্যে যে কথাগুলো লেখা রয়েছে সেই কথাগুলো মধুর, পবিত্র, খুবই সদর্থক, খুবই শ্রুতিমধুর। এইগুলো হচ্ছে সাধারণ ধর্ম। অমৃত খুব মধুর আর এই কথাগুলোও খুব মধুর। কাজে এই সাধারণ ধর্ম নিরিখে ওই কথাগুলোকে কথামৃত বলা হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের কথাকে কিন্তু কথামৃত বলা হচ্ছে না, কারণ এই কথাগুলো অমৃত তুল্য মধুর নয়। তাহলে এই মধুর ব্যাপারটা হচ্ছে এখানে সাধারণ ধর্ম, যা কোথাও নেই বটে, কিন্তু আন্দাজ করা হয়। নেক্সট চলে এসো, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ। পুরুষ সিংহ কথাটির মধ্যে আমরা কাকে বুঝি? আলটিমেট একটা পুরুষের বর্ণনা দেওয়া হয়। পুরুষ সিংহ বলতে কোনো একটা স্ট্রং পার্সোনালিটি যার আছে, যার মধ্যে সাহস আছে, বীরত্ব আছে, একটা যথার্থ ব্যক্তিত্ব আছে, সেই মানুষটিকে বলা হচ্ছে পুরুষ সিংহ। পুরুষটির বর্ণনা দিতে চেষ্টা করছি আমরা সেই পুরুষ মানুষটির একটি সদর্থক দিক বা একাধিক সদর্থক দিক। তাহলে পুরুষ মানুষটি আমার এখানে আলোচ্য। এই পুরুষটি কেমন তাকে অ্যাকুরেট বলার জন্য নিশ্চয়ই আমরা কোনো শৃগালের সঙ্গে তুলনা করিনি, তাহলে সেটা নেতিবাচক হতো। তুলনা করতে পারতাম, তুলনা করলে সেটাও উপমিত কর্মধারাই হতো, কিন্তু সেটা ইতিবাচক না হয়ে নেতিবাচক তুলনা হতো। এখানে ইতিবাচক একটা তুলনা করা হয়েছে, পুরুষ সিংহের ন্যায়। তাহলে পুরুষটি আমাদের আলোচ্য বিষয়, কাজেই পুরুষটি হচ্ছে উপমেয়, পুরুষ শব্দটি হচ্ছে উপমেয়। এই পুরুষটির চরিত্র কেমন, ব্যক্তিত্ব কেমন, সেটি সদর্থক না অনর্থক, এই পুরুষটি কতখানি সাহসী, কতখানি বীর পুরুষ, তা বোঝানোর জন্য পশুরাজ সিংহের তুলনা করা হয়েছে। পশুরাজের মধ্যে যেমন একটা বীরত্ব আছে, একটা ব্যক্তিত্ব আছে, তেমনি ভাবে এই পুরুষটির মধ্যে সেই ব্যক্তিত্ব আছে। কাজেই এই সিংহকে বলা হচ্ছে উপমান, সিংহকে বলছি উপমান। তাহলে মূল বস্তুটাকে অ্যাকুরেট বলার জন্য ওই জাতীয় কোনো একটা বস্তুর সাহায্য নিলাম, তাকে বলছি উপমান। দেখো, উপমেয় আর উপমানকে কেন্দ্র করে সমাসবদ্ধ পদটি আছে। তুলনাবাচক শব্দটির ভূমিকা খুব একটা নেই, এটা রাখতে হয় তাই রাখা হয়েছে। একই সঙ্গে দেখো চরণ পদ্ম, চরণ পদ্ম, তোমার চরণ কমলে বা তার চরণ পদ্মে নিবেদন করা হয়েছে। কি করা হয়েছে? একটি ধরো গ্রন্থ, একটি গ্রন্থ যখন আমরা প্রকাশ করি, কোনো লেখক যখন গ্রন্থ প্রকাশ করেন, তিনি কারোর পাদপদ্মে অর্থাৎ পিতার বা মাতার বা তার মাস্টার মশাইয়ের চরণ কমলে বা পাদপদ্মে সেটিকে উৎসর্গ করেন, ডেডিকেট করেন। তো চরণে উৎসর্গ করে বললেই তো হতো, কেন বলা হচ্ছে চরণ কমলে? আসলে ওই মানুষটির চরণটা এই শিক্ষকের কাছে, মানে তার পিতামাতার চরণটি বা তার ইষ্ট দেবতার চরণটি বা তার মাস্টারমশাইয়ের চরণটি বা তার গুরুদেবের চরণটি এই শিক্ষকের কাছে পুষ্প সম, কমল সম পবিত্র, ফুলের মতো পবিত্র। তাহলে চরণটির সদর্থক দিকটা, ইতিবাচক দিকটাকে বর্ণনা দেওয়া হয়েছে। মূল বস্তু চরণ, চরণ পদ্মের ন্যায়, চরণ পদ্মের ন্যায়। তাহলে চরণটি হচ্ছে উপমেয়, এবং এই চরণ আসলে কার মতো? না পদ্মের মতো। পদ্ম হচ্ছে উপমান,
পদ্য হচ্ছে উপমান। তাহলে চরণ উপমেয়, পদ্য উপমান, উপমেয় আর উপমান নিয়েই কিন্তু সমাসবদ্ধ পদটা গঠিত হয়েছে। উপমিত কর্মধারয়, তাহলে আমরা যা শিখলাম, উপমিত কর্মধারয়ে উপমেয় এবং উপমানকে নিয়ে সমাসবদ্ধ পদ গঠিত হবে। একই রকম পরের শব্দটিও ঠিক তাই। নেক্সট আমরা চলে আসবো যে উপমান কর্মধারয়ে। উপমান কর্মধারয়ে কাকে কাকে নিয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয় দেখে নেওয়া যাক। সিঁদুরের মতো রাঙা, কি বলা হচ্ছে? সিঁদুর রাঙা। কি? আমি বললাম যে সিঁদুর রাঙা, তাহলে তো প্রশ্ন আসবে কি সিঁদুর রাঙা? সিঁদুর রাঙা কি হতে পারে? সিঁদুর রাঙা মেঘ হতে পারে, মেঘ। সিঁদুর রাঙা মেঘ হতে পারে, সিঁদুর রাঙা মুখ হতে পারে, মুখ, তাই না? সিঁদুর রাঙা মুখ হতে পারে, সিঁদুর রাঙা আর কি হতে পারে? আম হতে পারে, সিঁদুর রাঙা আম। তাহলে সিঁদুরের মতো রাঙা মেঘ, সিঁদুরের মতো রাঙা মুখ, বা সিঁদুরের মতো রাঙা আম বা কোনো ফল, এটা হচ্ছে মূল বস্তু। তাহলে মূল বস্তুকে আমরা কি বলে চিহ্নিত করেছিলাম? মূল বস্তুকে আমরা চিহ্নিত করেছিলাম উপমেয়। মূল বস্তুকে আমরা চিহ্নিত করেছিলাম উপমেয়। তো সেই উপমেয় এখানে কিন্তু উপস্থিত নেই। উপমেয় এখানে উপস্থিত নেই। উপস্থিত কি আছে? উপস্থিত আছে সিঁদুরের মতো রাঙা। এই সিঁদুরের মতো, যার মতো, তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমান। দেখো, পুরুষ সিংহের মতো, অমৃতের মতো, পদ্মের মতো, শাঁখের মতো, যার মতো তাকে বলা হয় উপমান। তাহলে এখানে যার মতো তাকে আমরা উপমান বলবো। সিঁদুরের মতো, তাহলে সিঁদুরটা হচ্ছে উপমান। হয়েছে? সিঁদুরের মতটাও কি বলবো? মতটাকে বলছি সাধারণ ধর্ম। ভুল বললাম, সাধারণ ধর্ম নয়, তুলনাবাচক শব্দ। আর রাঙাটাকে বলছি কি? সাধারণ ধর্ম। রাঙা হচ্ছে এখানে সাধারণ ধর্ম। রাঙা হচ্ছে এখানে সাধারণ ধর্ম। কেমন? রাঙা হচ্ছে এখানে সাধারণ ধর্ম। তাহলে সিঁদুরের মতো রাঙা মেঘ, আইদার মেঘ অর মুখ অর আম, যাই হোক না কেন, মূল বস্তুটাকে উপমেয় বলছি, যে এখানে কিন্তু কোথাও নেই। তাহলে উপমান কর্মধারয়ে সমাসবদ্ধ পদটা কাকে নিয়ে গঠিত হয়েছে? উপমান এবং সাধারণ ধর্মকে নিয়ে গঠিত হয়েছে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছি। উপমিত কর্মধারয়ে সমাসবদ্ধ পদটি গঠিত হচ্ছে উপমেয় এবং উপমানকে নিয়ে। এখানে সমাসবদ্ধ পদ গঠিত হচ্ছে উপমান আর সাধারণ ধর্মকে নিয়ে। এখানে সাধারণ ধর্ম আছে, ওখানে সাধারণ ধর্ম ছিল না। এখানে উপমেয় নেই, ওখানে উপমেয় ছিল। এই পার্থক্যগুলো নিজেরা আমরা নিশ্চয়ই করে নিতে পারবো। এইভাবে আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখব, এখানকার সমাসবদ্ধ পদটি বিশেষণ হবে। বিশেষণ হবে কেননা এই অংশটা এই মেঘকে বিশেষিত করছে, অথবা মুখকে বিশেষিত করছে, অথবা আমকে বিশেষিত করছে। উপমান কর্মধারয় সমাসের সমাসবদ্ধ পদটি হবে বিশেষণ, কিন্তু উপমিত কর্মধারের ক্ষেত্রে সমাসবদ্ধ পদটি হবে বিশেষ্য। দেখে নিই একটু বিশেষ্য ছিল কিনা। যেমন দেখো, অবশ্যই বিশেষ্য ছিল। কি বলেছিলাম? যে কথামৃত। কথামৃত শব্দ একটি বিশেষ্য পদ। আবার যদি বলি যে পুরুষ সিংহ, একটি বিশেষ্য পদকে বোঝায়। তাহলে উপমান কর্মধারয় সমাসের মধ্যে সমাসবদ্ধ পদটা কিন্তু বিশেষণ। পরীক্ষাতে কিন্তু সমাস মানে শুধু নির্ণয়ের উপর দাঁড়িয়ে নেই, সমাসের কনসেপচুয়াল কোনো প্রশ্ন আনতে পারে। এই সমাসে কে উপস্থিত থাকে না, ওটাই কে উপস্থিত থাকে। সমাসবদ্ধ পদটি কি হয়? অ্যাকচুয়ালি যখন 2 নম্বরে প্রশ্ন হতো তখন কিন্তু এই পার্থক্যগুলো লিখতে দিত। এই সমাসের সঙ্গে ওই সমাসের পার্থক্য লিখুন, দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য লিখুন। তা প্রশ্নটা ওইভাবেই হবে, ওই আইডিওলজিকে বেস করেই হতে পারে। এখন এমসিকিউ বলে প্রশ্নের ভাষা ভঙ্গিমা বদলাবে, কিন্তু উত্তর জানার জায়গাটা প্রশ্নকর্তা কিন্তু তখন যা জানতে চাইছেন এখনো তা জানতে চাইবেন। এমসিকিউ এর মধ্যে দিয়েও কিন্তু কনসেপ্টকে বেস করে প্রশ্ন করা যায় না তা নয়। কাজেই আমরা উপমান কর্মধারয়ের সঙ্গে উপমিত কর্মধারের পার্থক্যগুলো নিশ্চয়ই বুঝে নেব। এরকম ভাবলে চলবে না যে ডেসক্রিপটিভ তো নয়, কাজেই পার্থক্য বুঝে লাভ কি, পার্থক্য তো আর দেবে না। পার্থক্যকে কেন্দ্র করে বিভিন্ন ধারণামূলক প্রশ্ন কিন্তু অবশ্যই দিতে পারে।
তাহলে গেল। এবারে আমরা সবকটা শব্দকে একটু দেখে নিই। শঙ্খের মতো ধবল, শঙ্খের মতো, যার মতো তাকে বলেছিলাম উপমান, এটাকে বলেছি সাধারণ, এটাকে বলছি তুলনাবাচক শব্দ। ন্যায় বা মতো বা তুল্য, এর ব্যবহার নিয়ে চিন্তা করার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে ধবল, ধবল মানে সাদা, সাদা কিন্তু একটা সাধারণ ধর্ম। শঙ্খ ধবল, শঙ্খ ধবল, ধবল মানে শাঁখের মতো সাদা, শাঁখের মতো সাদা। কোন বস্তু সম্পর্কে আমরা বলছি? শাঁখের মতো সাদা মানে হচ্ছে ধরা যাক শঙ্খ ধবল কোনো একটি পাহাড়ের চূড়া দেখে মনে হচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখে মনে হতে পারে শাঁখের মতো সাদা, দুধের মতো সাদা, ইত্যাদি ইত্যাদি মনে হতে পারে। কোনো ধবধবে বাড়ির রং দেখে মনে হচ্ছে, কোনো গাড়ির রং দেখে মনে হচ্ছে। শঙ্খ ধবল, শাঁখ যতখানি সাদা ঠিক ততখানি, কিন্তু সেই যে মূল বস্তুটি অর্থাৎ পাহাড়ের চূড়া, কোনো গাড়ি, কোনো বাড়ি, এগুলোকে বলছে উপমেয়। উপমেয়টা কিন্তু এখানে অবশ্যই উপস্থিত নেই, বাইরে থেকে তাকে কোন একটাকে কল্পনা করে নিতে হচ্ছে। হলো। এবারে দেখা যাচ্ছে যে সমাসবদ্ধ পদটি কাকে কাকে নিয়ে? অবশ্যই উপমান আর সাধারণ ধর্মকে নিয়ে। শশের মতো ব্যস্ত, শশ হচ্ছে কি? খরগোশ, খরগোশের মতো ব্যস্ত তাকে বলছি শশ ব্যস্ত। তাহলে খরগোশের মতো, খরগোশটা হচ্ছে মানে শশটা হচ্ছে উপমান, ব্যস্ততা একটা ধর্ম, ব্যস্ততা একটা ধর্ম। কে সেটি? কোন একটা ব্যক্তি হতে পারে, কোনো পুরুষ হতে পারে, কোনো মহিলা হতে পারে, কোনো শিশু হতে পারে যে খুব ছটফটে, তাকে বলছি শশ ব্যস্ত। তো সেই উপমেয়টি এখানে উপস্থিত নেই, কিন্তু উপমেয়টির সাধারণ যে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য উপস্থিত আছে। কে? শশের মতো ব্যস্ত। তো যার সঙ্গে এই ব্যস্ততাটাকে, সে কতখানি ব্যস্ত, তার ব্যস্ততার নেচারটি কেমন, তার ব্যস্ততার নেচারটি বোঝাতে গিয়ে আমরা আর একটি ব্যস্ততম প্রাণীর সঙ্গে তুলনা করেছি, যেটা হচ্ছে খরগোশ, শশ। কাজেই এটা হচ্ছে উপমান এবং এই ব্যস্ত হচ্ছে সাধারণ ধর্ম। সমাসবদ্ধ পদে আমরা পেয়েছি উপমান আর সাধারণ ধর্মের একটা সমন্বয়। তাহলে উপমান কর্মধারায় বোঝা গেল। কাজলের মতো কালো, কাজল কালো, কাজল কালো মেঘ হতে পারে, কাজল কালো চোখ হতে পারে, কাজল কালো চুল হতে পারে, কাজল কালো জল হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কাজল কালো অন্য অনেক ধরনের বস্তুর জন্য ব্যবহৃত হতে পারে। তাহলে এগুলো সব বিশেষণ। কাজল কালো মেঘ, মেঘটা কেমন? কাজলের মতো কালো। তাহলে মেঘটা হচ্ছে, মেঘটাকে দেখে আমি বললাম ও কিন্তু উপমেয়। এবার ওই মেঘটার কালত্ব কতখানি সেটা ঠিক করে বোঝাতে গেলে আমরা কি আলকাতরা বলতাম? আলকাতরা বলতে পারতাম, কিন্তু আলকাতরা শব্দটা অতটা শিল্পসম্মত হবে না, সেই জন্য একটা শিল্পসম্মত শব্দ বেছে নিলাম, কাজল। সেটাও কালো, কিন্তু কাজলের ব্যবহারটা হতে পারে একটা সাহিত্যে, শিল্পে, ভালো লাগার জায়গাতে। নিশ্চয় সেটা আলকাতরা হতে পারে না, কারণ তার মধ্যে একটা নেতিবাচক কদর্যতা রয়েছে। কাজলের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, আলকাতরার মধ্যে একটা অসৌন্দর্য বা একটা দূরতা রয়েছে, তার মধ্যে সৌন্দর্যটা নেই। সেই জন্য আমরা ওই বস্তুটিকে বাদ দিয়েছি। তো কাজলকে নিয়েছি। কাজলটা হচ্ছে উপমান, কালোটা হচ্ছে সাধারণ ধর্ম, কাজল কালোটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ, যেটা উপমান কর্মধারের উদাহরণ হিসেবে গণ্য করা যেতে পারে। তারপরে চলে আসবো আমরা রূপক। দেখো, রূপক শব্দটিকে, রূপক কর্মধারায় নির্ণয় করা কঠিন না, নির্ণয় করা কঠিন না, ব্যাখ্যা করা কঠিন। রূপক কর্মধারের ক্ষেত্রে অবশ্যই উপমেয় আছে, উপমানও আছে, কিন্তু সেই উপমেয় এবং উপমানটিকে চেনা একটু কঠিন। আঁখি পাখি, এই যে সমাসবদ্ধ পদটি এখানে আমরা পাচ্ছি, এখানে উপমেয়কে, ব্যাস বাক্যটা কি হয়েছে? আঁখি রূপ পাখি। উপমেয় মনে হবে যে পাখি বোধহয় উপমেয়। এখানে কিন্তু ন্যায় বা মতো না, এখানে কে আছে? এখানে রয়েছে রূপ। মানে উপমেয়র সঙ্গে উপমানের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, হুবহু এক, এবং সেটা কল্পনা করা হয়। ওখানে কথার সঙ্গে অমৃতের তুলনা করা হয়েছিল, তুলনা, তুলনা। এখানে বলছে অভেদ কল্পনা, অভেদ কল্পনা। তাহলে কোনো ভেদ নেই, এবং এটা আমাদের কবি চিত্তে ধরা পড়তে পারে, সংবেদনশীল চিত্তে ধরা পড়তে পারে। কোনো চোখের সৌন্দর্য দেখে আমি পাখির সৌন্দর্যের সঙ্গে সেটাকে হুবহু এক বলে ধরতে পারি। তাহলে দুটো সৌন্দর্য যেন অতুলনীয়,
কাজেই আমার সেই সংবেদনশীলতা থেকে, কবি হৃদয় থেকে, কাল্পনিক সত্তা থেকে, কিন্তু যুক্তির খাতিরে আমি বলবো অবশ্যই যে আমরা আঁখি রূপ পাখি বলছি। আঁখি পাখির ন্যায় বলছি না, বলছি আঁখি রূপ পাখি, মানে পাখির সৌন্দর্য আর এই চোখের সৌন্দর্য যেন একই। এই রূপক কর্মধারের ক্ষেত্রে সব সময়ের জন্য পূর্ব পদে উপমেয় থাকবে, পূর্ব পদে উপমেয় থাকবে। আঁখি পাখি শব্দটির মধ্যে আসলে আঁখির সৌন্দর্য বর্ণনা দেওয়াটাই উদ্দেশ্য। তাহলে যে মূল বস্তুটা আমার আলোচ্য, যে মূল বস্তুটা আমার বর্ণনা দেওয়ার কথা, সেই মূল বস্তুটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে উপমেয়। আঁখি হচ্ছে উপমেয়। মন রূপ মাঝিতে মন হচ্ছে উপমেয়। তো মন মাঝি শব্দের মধ্যে কি শব্দটা কি বোঝায়? মন মাঝি মানে হচ্ছে মনের অবস্থার কথা বলা হচ্ছে। মনের অবস্থা, মনের কি অবস্থা? মন কখনো কখনো মাঝি হতে পারে। কখন হতে পারে? যখন কোনো ব্যক্তি সমুদ্রে, নদীতে, নৌকার মধ্যে থেকে একার মতো করে আনন্দ উপভোগ করে, তখন সেও যেন নিজে মাঝিতে পরিণত হয়েছে। তো মাঝিতে পরিণত হয়েছে মানে সে কি এখন মাছ ধরছে? তা নয়। তার মন উদাস, অনেক বিস্তৃত, অনেক বড় মাপের। তার মধ্যে যে অনুভূতিটা এখন কাজ করছে সেটি হচ্ছে বাস্তব গণ্ডিবদ্ধ জীবনের, আমাদের সংসার জীবনের গণ্ডিবদ্ধতা, লাভ ক্ষতি, হিসেব নিকেশের বাইরে গিয়ে জীবন যখন অনেকটা বেশি উদাস হয়, তখনই সেই মনটিকে মাঝির হৃদয়ের সঙ্গে একাকার করা হতে পারে। তো এই মাঝি হচ্ছে, এই মনটি এখন মাঝি স্বরূপ। কাজেই মনটি হচ্ছে উপমেয়। মন মাঝি শব্দের মধ্যে মনের চরিত্রের ব্যাখ্যা দেওয়া হয়, মনের অবস্থা, মনের পরিচয় দেওয়া হচ্ছে। কাজেই মনটা হচ্ছে উপমেয়, মাঝিটা হচ্ছে উপমান। তেমনি ধরো জীবন উদ্যান, জীবন রূপ উদ্যান, জীবন সম্পর্কে বলা হচ্ছে। জীবনটা আর উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জীবন আসলে উঠা পড়া আছে, লাভ ক্ষতি আছে, শুকিয়ে পড়া আছে, যৌবন আছে, যৌবনের বার্ধক্য আছে, শিশু আছে, কৈশোর আছে। একটি ফুল বা উদ্যানও কিন্তু কখনো ফোটে, কখনো আলোকিত করে সেই ফুলের আভা, আবার কখনো সেই ফুল শুকিয়ে ঝরে যায়। তাহলে জীবন এবং উদ্যান যেন একই, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এ ভাবনা কিন্তু অমূলক নয়। এ ভাবনা ভাবা যেতে পারে। অবশ্যই এ ভাবনা সংবেদনশীল হৃদয়ের ভাবনা, এ ভাবনা কোনো নিরেট মস্তিষ্কের ভাবনা নয়। তাই আমরা কল্পনা করি। তাহলে রূপক কর্মধারয় সমাসে অবশ্যই প্রথম পদে উপমেয় থাকে এবং পরপদের মধ্যে উপমান থাকে, এটা আমরা দেখে নেব। তারপরে চলে আসি, দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমরা কারকের যে বিভক্তি এবং অনুসর্গগুলোকে একটু খেয়াল করব। তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের মধ্যে যখন আমরা দেখব যে এই কে, এই কর্মকারকের বিভক্তিটা কখনো রয়েছে, কর্মকারকের বিভক্তিটা কখনো রয়েছে, তখন তাকে বলছি কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ কখন বলছি? যে কারকগুলো, যে তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের প্রথম পদের মধ্যে এই কর্মকারকের কে বিভক্তিটা বর্তমান রয়েছে, তখন তাকে বলা হচ্ছে কর্ম তৎপুরুষ। গাঁটকে কাটা, গাঁট কাটা, কর্ম তৎপুরুষ। বধূকে বরণ, বধূ বরণ, এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। একই রকম ভাবে যদি করণ কারকের অনুসর্গ থাকে, যদি করণ কারকের অনুসর্গ থাকে, ধরা যাক বললাম যে অস্ত্রাহত, তাহলে অস্ত্রাহত যে শব্দটি আছে, অস্ত্রাহত, এই অস্ত্রাহত শব্দের মধ্যে অস্ত্রের দ্বারা আহত, অস্ত্রের দ্বারা আহত, এই যে শব্দটিকে আমরা পেলাম ব্যাখ্যা করতে গিয়ে, মানে এই শব্দটি, এই বাক্যটি থেকেই তো এই শব্দটিকে আমরা পেয়েছি, এই বাক্যটি থেকে পেয়েছি। তো এই বাক্যটির মধ্যে যে করণ কারকের একটা অনুসর্গের ব্যবহার আছে এবং তাকে সংকুচিত করে যখন আমরা একটা সমাজবদ্ধ পদ পেয়েছি, করণের সঙ্গে সম্পর্ক আছে বলে এটাকে বলছি করণ তৎপুরুষ। একই রকম ভাবে ধরা যাক একটি শব্দ আমরা পেয়েছি আর একটি বাক্য থেকে, বললাম যে মৃত্যু, মৃত্যু থেকে ভয়, মৃত্যু থেকে ভয়, এটাকে কি করব? মৃত্যু ভয়।
মৃত্যু ভয়। তাহলে এই যে থেকে একটা অপাদান কারকের অনুসর্গ, এই অপাদান কারকের অনুসর্গ যখন লোপ পেয়েছে তখন তাকে বলছি অপাদান তৎপুরুষ। যখন বলছি মাথায় ব্যথা, এখান থেকে মাথায় ব্যথা, এখান থেকে এসেছে মাথা ব্যথা শব্দটি, এই মাথায় অন্তস্থা হচ্ছে একটা অধিকরণ কারকের বিভক্তি। তো অধিকরণ কারকের বিভক্তি থেকে যখন আমরা পেয়েছি একটা সমাসবদ্ধ পদ, তখন তাকে বলছি অধিকরণ তৎপুরুষ। এইরকম কারক এবং বিভক্তির নিরিখে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, এইগুলোকে আমরা পেতে পারি। তৎপুরুষের এই বিভাজনগুলো এই নিরিখে হতে পারে। নেক্সট হচ্ছে দেখো উপপদ তৎপুরুষ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের, এইখানটা একটু খেয়াল করবে যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখন উপপদ কি আর কৃদন্ত পদ কি সেটা অবশ্যই বোঝার জায়গা আছে। উপপদ হলো কৃদন্ত পদের আগের অংশ। তাহলে কৃদন্ত পদ হচ্ছে যেটির মধ্যে ক্রিয়া বোঝায়। দেখো এখানে যে শব্দটি রয়েছে গৃহস্থ, এই গৃহস্থ শব্দের মধ্যে যে দুটো অংশ, একটা হচ্ছে গৃহ, একটা হচ্ছে গৃহ, আর একটা হচ্ছে স্থ, আর একটা হচ্ছে স্থ, একটা হচ্ছে গৃহ, একটা হচ্ছে স্থ। আমি এটাকে বিচ্ছিন্ন করে লিখলাম, যদিও সমাসবদ্ধ পদ মানে একসঙ্গেই থাকবে, সেটি আমি বোঝানোর জন্য বিচ্ছিন্ন করে লিখলাম। এই স্থ মানে কি? স্থ মানে বলা হচ্ছে থাকা। স্থ মানে হচ্ছে থাকা। থাকা এটা একটা ক্রিয়া, ভার্ব। তার মধ্যে কি ধাতু আছে? স্থা ধাতু আছে। স্থা ধাতু থেকে থাকা শব্দটিকে আমরা পেয়েছি। তাহলে যদি কোনো শব্দের মধ্যে ধাতু থাকে, আর ধাতু মানে কি? সেটা ক্রিয়াপদের মূল। তাহলে এখানে ক্রিয়া বোঝাচ্ছে থাকা একটা ক্রিয়া। তো যদি কোনো শব্দের শেষাংশে এই থাকা ক্রিয়া বা কোনো কিছু ক্রিয়া বোঝায়, তার মূলে নিশ্চয়ই কোনো ধাতু রয়ে গেছে। এই যে, এবং সেটা একটি প্রত্যয়নিষ্ঠ অংশ, কাজে এটা একটা প্রত্যয়নিষ্ঠ অংশ। এটাকে বলা হচ্ছে কৃদন্ত পদ, মানে কৃত প্রত্যয়ান্ত শব্দ। কৃত প্রত্যয়ান্ত শব্দ, এটা একটা হচ্ছে কৃত প্রত্যয়ান্ত শব্দ, তাই এটা একটা কৃদন্ত পদ। এই কৃদন্ত পদ যদি এটা হয়, তাহলে তার আগের পদটাকে বলবো উপপদ। তাহলে তোমরা এখন যদি বইটি পাশে খুলে রাখো এবং উপপদ তৎপুরুষ সমাসের সমস্ত উদাহরণগুলোর দিকে চোখ রাখো, দেখবে সমাসবদ্ধ পদের ডান দিকের অংশটি, মানে পরপদটি, সমাসবদ্ধ পদের ডান দিকের অংশটি অবশ্যই কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে। ব্যাসবাক্যে যেভাবে ভাঙা রয়েছে, ডান দিকের অংশটির মধ্যে থেকে তাকাও, দেখো কাজ করা বোঝাবে। এবং বাম দিকের অংশটিকে অবশ্যই আমরা উপপদ বলবো। তাহলে মধুকর, এটার মধ্যে কাজ করা বোঝাচ্ছে। ক্রি ধাতু আছে, ক্রি মানে কোনো কিছু করা, ক্রি মানে কোনো কিছু করা। তাহলে কর, এটা হচ্ছে একটা কৃদন্ত পদ। তো কৃদন্ত পদের আগের পদকে উপপদ বলা হয়, কাজেই মধু হচ্ছে উপপদ। তাহলে উপপদের সঙ্গে যে কৃদন্ত পদের সমাস হয় সেটি বোঝা গেল। উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে উপপদের সঙ্গে যে কৃদন্ত পদের সমাস হয় সেটি আমরা বুঝতে পারলাম। সুযোগ সন্ধানী, সন্ধান করা, সন্ধান করা, এটা একটা কৃদন্ত পদ, এখানে একটা কাজ বোঝাচ্ছে। তাই সন্ধানী এই অংশটিকে বলবো এটি হচ্ছে কৃদন্ত পদ, আর এটিকে বলবো উপপদ, সুযোগটাকে বলবো উপপদ। এক অন্নে বর্তন করে যে, বা এক আন্নে, একান্নে বলতে আসলে এটা এক অন্ন মানে খাবার। একই খাবারে যারা বর্তন করে তাদেরকে বলা হচ্ছে একান্নবর্তী পরিবার। তো এক আন্নে বর্তন করা, এটা একটা কাজ। বর্তন করা একটা কাজ, এই বর্তন করার একটা কাজ, কাজে এটা হচ্ছে একটা কৃদন্ত পদ। একান্নবর্তী, এটা হচ্ছে একটা কৃদন্ত পদ। এক অন্ন বলতে এক ধরনেরই খাবার যে বাড়িতে রান্না হয় এবং সকলেই সেই খাবার খায়, তাকে বলা হচ্ছে একান্নবর্তী পরিবার। জলে চরে যে জলচর, এখানে চর শব্দটি হচ্ছে একটা কৃদন্ত পদ, কারণ চর মানে চড়ে বেড়ানো, বিচরণ করা। তো চরটা হচ্ছে কৃদন্ত পদ, কাজ বোঝাচ্ছে। কৃদন্ত পদের আগেরটা কি বলা হয়? উপপদ। অতএব জলটা হচ্ছে উপপদ। উপপদ তৎপুরুষ সমাসের প্রত্যেকটি অংশের মধ্যে আমরা দেখতে পাবো যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হচ্ছে। কৃদন্ত পদটা হচ্ছে ক্রিয়া অংশটি, তার আগের অংশটি হচ্ছে উপপদ। তারপরে চলে আসি বহুব্রীহি। বহুব্রীহি নিজেই একটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি যার,
এটা একটা বহুব্রীহি সমাস। বহুব্রীহির ধারণাটি আগে পরিষ্কার করে নিই। দেখো, বহুব্রীহি বলতে ধরা যাক এই যে উদাহরণটি দিয়েছি আমি, পীতাম্বর একটি শব্দ। এই পীতাম্বর শব্দটিকে কেন বহুব্রীহি বলছি আমি, যদিও পীতাম্বর শব্দটি দু ধরনের সমাস হতে পারে, এটি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এটি বহুব্রীহির ব্যাখ্যা হয়েছে। এই পীতাম্বর শব্দের মানে হচ্ছে কৃষ্ণ। পীতাম্বর শব্দের মানে হলো কৃষ্ণ। পীতাম্বর শব্দের মধ্যে কি কি শব্দ ঢুকে রয়েছে? একটা রয়েছে পিত। পিত মানে কি? পিত হচ্ছে একটা বর্ণ। পিত হচ্ছে একটা বর্ণ। অম্বর মানে কি? এখানে অম্বর বলতে পোশাক। তো অম্বর মানে যখন আকাশ হবে তখন কিন্তু সেটা বহুব্রীহি সমাস হবে না, অম্বর মানে পোশাকও হয়। পিত বর্ণের পোশাক যিনি পরেন তিনি হচ্ছেন পীতাম্বর। সমস্যমান পদটির যে মানে সমাসবদ্ধ পদটির যে অর্থ কি? সমাসবদ্ধ পদটি হচ্ছে কি? কৃষ্ণ। সমাসবদ্ধ পদটির অর্থ হচ্ছে কৃষ্ণ। অথচ সেই সমাসবদ্ধ শব্দটির অর্থগুলোকে মানে এর ভাগগুলোকে যদি আলাদা আলাদা করে অর্থ খুঁজি, সমাসবদ্ধ পদের যে অংশগুলো এখানে আছে, পিত আছে, অম্বর আছে, এদেরকে যখন আমি আলাদা করে অর্থ খুঁজি যে পিত মানে কিন্তু একটা বর্ণ, না কৃষ্ণকে বোঝানো হলো না, আবার অম্বর মানে পোশাক, তাহলে দেখো সমস্যমান পদগুলির যে অর্থ দুটি ছিল এখানে, সমাসবদ্ধ পদের অর্থটি সঙ্গে সম্পূর্ণ আলাদা। পীতাম্বর বলতে বর্ণ বোঝাচ্ছে না, পোশাকও বোঝাচ্ছে না। এই পিত বর্ণের পোশাক পরে এমন কাউকে বোঝাচ্ছে। তেমনি বীণাপাণি। বীণাপাণি মানে হচ্ছে সরস্বতী। দন্তস্বর দন্তস্বয় বয় তয় দীর্ঘয়। বীণাপাণি মানে হচ্ছে সরস্বতী। বীণাপাণি শব্দের মানে যখন সরস্বতী, কিন্তু বীণা শব্দের মানে কি সরস্বতী না? বীণা মানে হচ্ছে একটা বাদ্য, আর পানি মানে হচ্ছে হাত। পানি মানে হচ্ছে হাত। তাহলে বীণা মানে বাদ্য এবং পানি মানে হাত, অথচ বীণাপাণি মানে না বাদ্য না হাত, সরস্বতী। সমস্যমান পদগুলির মধ্যে থেকে কোনটিরই অর্থ সমাসবদ্ধ পদের অর্থের সঙ্গে মিলল না, এটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের মূল ভাবনাটাই হচ্ছে সমস্যমান পদগুলি যে অর্থ দেবে, এইবার সমস্যমান পদগুলি সমাসবদ্ধ পদগুলি যে অর্থ দেবে, সমাসবদ্ধ পদের মধ্যে থাকা অংশগুলো সেই অর্থ দেবে না, সম্পূর্ণ আলাদা অর্থ দেবে। এটা হচ্ছে বহুব্রীহি। এইবার যদি আমরা বলি যে পিত একটা শূন্য বিভক্তি, অম্বরও একটা শূন্য বিভক্তি, এই সমাসগুলোকে বলবো সমানাধিকরণ বহুব্রীহি, এটাকে বলবো সমানাধিকরণ বহুব্রীহি, এবং এটাকে বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। কারণ এটা শূন্য বিভক্তি, এটা তে বিভক্তি আছে, এগুলোকে বলছি ব্যাধিকরণ বহুব্রীহি। তারপরে চলে আসি যে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে আমরা দেখব, অব্যয়ীভাব সমাসে আমরা দেখব যে অব্যয় পদের অর্থ প্রধান থাকবে এবং সেই অব্যয় পদটি সমাসবদ্ধ পদের পূর্ব পদে বসবে। কিভাবে? একটা উদাহরণ নিই, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ শব্দের মধ্যে প্রথম পদ কোনটি? দু। প্রথম পদ হচ্ছে দু। এই দু প্রথম পদটি আমরা দেখতে পাচ্ছি যে কি হয়েছে? অভাব অর্থে। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব। তো দুর্ভিক্ষ মানে যে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ বলতে কিন্তু শুধু ভিক্ষার অভাব নয়, সবকিছুরই অভাব। খাদ্য, পোশাক, ওষুধ, বাজারে কোনো কিছুই নেই প্রায়, সেটাকে বলা হচ্ছে দুর্ভিক্ষ। কিন্তু ভিক্ষার অভাব বলতে আরো অনেক কিছুর অভাবকেই মানে আমাদেরকে ইঙ্গিত করে। আমরা মেনশন করছি কোথায়? অভাব ব্যাপারটাতে। দুর্ভিক্ষ মানে সাংঘাতিক অভাব চলছে চারিদিকে। তাহলে দু মানে যে অভাব, এই দুর্ভিক্ষ শব্দটা শোনা মাত্রই কেউ কাউকে ভিক্ষা দিচ্ছে না, কিন্তু কিন্তু সকলেই দেখা যাচ্ছে যে আর কোনো অসুবিধার মধ্যে নেই, তা কিন্তু নয়। তো দুর্ভিক্ষ শব্দটা আমাদের সমাজের মধ্যে একটা সব দিক থেকে অভাবকে বয়ে নিয়ে আসে বা আমাদেরকে বোধ করায়। তাহলে অভাব শব্দটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। আর এই দুর্ভিক্ষ শব্দের মধ্যে অভাব শব্দটাকে কে ক্যারি করে আছে? দু এই অংশটি ক্যারি করে আছে, দু এই অংশটি ক্যারি করে আছে আমাদের এখানে, তাই না? দু এই অংশটি ক্যারি করে আছে আমাদের অভাব অংশটিকে, দু এই অংশটি ক্যারি করে আছে। দুটো একটা অব্যয়। তাহলে অব্যয়ীভাব সমাসে
অব্যয় পদের অর্থ প্রধান হয় এবং সেটি শুরুতে থাকে। আবার ধরা যাক হাব হাতে। হাব হাতে বলতে আমরা কাউকে বুঝি, কোন একটা ব্যক্তিকে আমরা হাব হাতে যদি বলি, তার কোন বিষয়টাতে আমরা হিট করছি? সে অভাবী, সে দরিদ্র, তার দরিদ্রতাকে আমরা হিট করছি। এই দরিদ্রতাকে ধরে আছে কে? হা। যে হা ভাতে, তার ভাতের অভাব আছে আর টাকার অভাব নেই তা তো নয়, তার কাছে প্রচুর সোনা আছে তা তো নয়, তার চারদিকের অভাবটাকে আমরা খেয়াল বা বোঝাতে চেষ্টা করছি। সে সব দিক থেকেই অভাবী। ভাতের অভাব বলতে গিয়ে আমরা তার সব দিকের অভাবকে বলে দিই। কাজেই হা ভাতে শব্দের মধ্যে হা এই অংশটা অভাব বোধটাকে ক্যারি করে আছে এবং সেই হা অংশটা শুরুতে আছে। কাজে এটাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাসের প্রথম পদে অব্যয় আছে এবং সেই অব্যয় অর্থের অর্থ প্রধান হচ্ছে। কেমন? তাহলে অব্যয়ীভাব সমাসের মধ্যে এবার কিছু কিছু অর্থ আছে। সামীপ্য। সামীপ্য মানে কি? নিকট। সামীপ্য মানে হচ্ছে নিকট অর্থে অব্যয়ীভাব, নিকট। আচ্ছা, বিপসা মানে কি? বিপসা মানে হচ্ছে পুনঃ পুনঃ অর্থে, বারবার, পুনঃ পুনঃ। বিপসা হচ্ছে পুনঃ পুনঃ অর্থে অব্যয়ীভাব, পুনঃ পুনঃ বা বারবার। অভাব অর্থে বুঝলাম। অনতিক্রম মানে অতিক্রম করা যায় না, বুঝলাম। পর্যন্ত অর্থে বা সাদৃশ্য অর্থে বা বৈপরীত্য অর্থে, যেমন হচ্ছে এটা হচ্ছে অর্থ থয়েরে পেকার অর্থে। প্রতিদিন মানে কি? দিন দিন। আবার দেখা যাচ্ছে যে প্রতিবাদ মানে কি? বাদের বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে অব্যয়ীভাব সমাসে বিভিন্ন প্রকার রয়েছে, সেই প্রকারগুলো এক একটা শব্দের ক্যাটাগরি অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে। তাহলে অব্যয়ীভাব সমাসে কিন্তু প্রথম পদের অর্থ প্রধান। তাহলে দ্বন্দ্ব সমাসে পরপদের অর্থ প্রধান, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ সমাসেও পরপদের অর্থ প্রধান, বহুব্রীহিতে কোনো পদের অর্থ প্রধান নয়, অব্যয়ীভাবে প্রথম পদের অর্থ প্রধান। নেক্সট আমরা কি সমাস দেখব? দেখছি হচ্ছে দ্বিগু সমাস। দেখো দ্বিগু, এই দ্বিগু শব্দটি নিজেই হচ্ছে একটি তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ। তদ্ধিতার্থক দ্বিগু, দ্বিগু হচ্ছে একটি কি? তদ্ধিতার্থক দ্বিগু। কি ব্যাসবাক্য হবে এর? দুইটি গরুর বিনিময়ে কৃত, দুইটি গরুর বিনিময়ে, দুইটি গরুর বিনিময়ে কৃত, এটা হচ্ছে দ্বিগু। দুইটি গরুর বিনিময়ে কৃত, এটি হচ্ছে দ্বিগু। তাহলে এটিকে কেন তদ্ধিতার্থক দ্বিগু বলা হয়? দ্বিগু শব্দটির শেষাংশ দেখো, শেষ পদটিতে ব্যাখ্যা যদি আমি করি তাহলে গো যুক্ত উ পাবো। গো যুক্ত উ। গো মানে শব্দ, একটা গরু, গো একটা শব্দ, আর শব্দের সঙ্গে যে প্রত্যয় থাকে তাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে এই শব্দটির পরপদটি একটি তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ, সেই জন্য একে বলা হয় তদ্ধিতার্থক দ্বিগু। তাই দ্বিগু কিন্তু নিজে সমাহার দ্বিগু নয়। সমাহার মানে সমষ্টি বোঝাবে, যেমন পঞ্চকোটি, পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপের সমাহার। সপ্তাহ, সপ্ত অহের সমাহার। অহ মানে কি? দিন। সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার। পঞ্চনদ, পঞ্চবটি, বট, অশ্বত্থ, আমলকি, অশোক এবং বেল, এই পাঁচটি গাছকে পঞ্চবটি বলা হয়। তো এদের সমষ্টি বা সমাহার। আটটি চালার সমাহার, তা তো আমরা বলছি যে আটটি চালের সমাহার, আট চালা। তো এই যে সমাহার বা সমষ্টি বোঝাবে, তখন তাকে বলছি দ্বিগু সমাস। এবারে আট চালার মধ্যে কিন্তু সেটা সমষ্টি বা সমাহার নয়, আটটি চাল যার। তো এটা আবার বহুব্রীহি সমাসে চলে যাবে, সংখ্যাপূর্ব বহুব্রীহি। যেমন চতুর্ভুজ। চতুর্ভুজ মানে চারটি ভুজের সমাহার বললে তো চতুর্ভুজ হয় না, চারটি ভুজ যার। কারণ চতুর্ভুজের চারটি ভুজ মানে এটাও হতে পারে, চারটে বাহু যেমন তেমন করে থাকলে সেটা চতুর্ভুজ হয় না, অবশ্যই তার একটা নির্দিষ্ট আয়তনে থাকতে হয়, নির্দিষ্ট একটি রীতিতে সেটা সজ্জিত হতে হয়, তবে সেটা চতুর্ভুজ হবে। তাহলে দ্বিগু হচ্ছে সমাহার দ্বিগুই মূলত, যেখানে একটা সমষ্টি বোঝাবে, তেপান্তর, পঞ্চনদ, পঞ্চবটি, সপ্তাহ, সপ্তর্ষি ইত্যাদি ইত্যাদি। এবারে যে প্রথমে আমি বলেছিলাম যে অলুক, অলুক মানে হচ্ছে লোপ পাওয়া। কে লোপ পাচ্ছে? অলুক সমাসে দেখা যাবে বিভক্তি লোপ পাবে। অলুক সমাসে লোপ পাবে আসলে বিভক্তি।
এবং খেয়াল করতে হবে অলুক সমাসের বিভক্তি লোপ পাবে পূর্ব পদের বিভক্তি, পূর্ব পদের। যেমন দেখা যাচ্ছে অলুক তৎপুরুষে কি হচ্ছে, হাতে কাটা, হাতে কাটা। দেখো এই হাতে কাটা, সেখানে আমরা কি দেখছি যে পূর্ব পদের বিভক্তিটা লোপ পাচ্ছে না। অলুক মানে লোপ পাবে না, আমি বোধহয় লোপ পাবে বলে ফেললাম, না, অলুক সমাসটার কথাটার মানে কি, অলুক মানে লোপ পাবে না। হাতে কাটা শব্দটি আসলে এর ব্যাস বাক্যটিও হচ্ছে হাতে কাটা। ঠিক একইভাবে ঘিয়ে ভাজা, এগুলো কিন্তু পূর্ব পদের বিভক্তিগুলো কোনোভাবেই লোপ পাচ্ছে না, সমাসবদ্ধ পদও থাকছে, ব্যাস বাক্যতেও থাকছে। এটাকে আমরা বলছি যে অলুক তৎপুরুষ। আবার দেখা যাচ্ছে যে মায়ে ঝিয়ে ঝগড়া, মায়ে ও ঝিয়ে, এটা কিন্তু দ্বন্দ্বের ছাঁচে রয়েছে, এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর বহুব্রীহিতে কি রয়েছে, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, তো এখানেও আছে, ব্যাস বাক্যতেও থাকছে। এই যে বিভক্তির লোপ হচ্ছে না, একে বলা হচ্ছে অলোপ বা অলুক সমাস। তারপরে সমাসের আমাদের মোটামুটি ভাবে এই যে আলোচনাটি হলো, সেটি এখানে সমাসের শেষ আলোচনা। তো সমাস সম্পর্কে আমরা যেটা দেখলাম যে দ্বন্দ্ব থেকে দ্বিগু পর্যন্ত এবং অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, অলুক দ্বিগু, এই প্রত্যেকটি সমাসের আমাদের মূল জায়গাটি আমরা আলোচনা করলাম। তাহলে সমাস ক্লাসটি আজকে এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা পড়াশোনা করো। থ্যাংক ইউ।